আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ কি রাজনীতিবিদদের উপর আস্থা হারিয়ে ফেলছেন ক্রমান্বয়ে? এটা আমার প্রশ্ন, আমার মতামত নয়, আমার একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন আমার। বিভিন্ন সাক্ষাৎকারে এবং বিভিন্ন মানুষের বেসময় সাধারণ পাবলিকের যেই স্ট্রিট, যেই মতামতগুলো তুলে ধরা হচ্ছে, এখানে বেশিরভাগ মানুষই বলছে যে বর্তমানে ইলেকশনের দরকার নাই, নির্বাচনের দরকার নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 5 বছর থাকুক কমপক্ষে। বেশিরভাগ মানুষের মতামত এটা। তো দেখা যাচ্ছে রাজনীতিবিদদের যে পুরনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমার মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর কি মানুষকে ক্রমান্বয়ে কি আস্থা হারিয়ে ফেলছেন। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। বিগত 24 বছর আমরা রাজনীতিবিদরা বিভিন্নভাবে দেশ চালাতে দেখেছে। মাঝে মাঝে সামরিক স্বৈরশাসকরা কয়েক বছর চালিয়েছে, কিন্তু বেশিরভাগ সময় বেসামরিক রাজনীতিবিদরাই দেশ চালাতে দেখেছি। এবং সেই একই কথা বসে 1 বছরের মাথায় তারা ভুলে যায়, বেমালন জনগণকে ভুলে যায়, যে প্রতিশ্রুতি দিয়েছে তাও ভুলে যায়, দুর্নীতির লোপাটে নিমজ্জিত হয়ে যায়। এগুলো আমাদের দেখা জিনিস। এবং স্বৈরাচারী হয়ে যায়, ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায়, ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখতে চায়, ক্ষমতা যেন নাগালের বাইরে না যায়, সেভাবে যত রকম তামাশা সেটা দেখি আমরা। বিগত 16 বছরের ইতিহাস দেখি আমরা। শেখ হাসিনা ঠিক মানুষের মুখ বন্ধ করে রেখেছিলেন, মানুষকে কারাগারের মধ্যে রেখেছিলেন, আয়নাঘর, গুম খুন, তারপর হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে ছাত্র বিপ্লবে হত্যাকাণ্ড, এগুলো আমরা সব দেখেছি। এবং মানুষের মধ্যে একটা আস্থাহীনতার প্রভাব পরিলক্ষিত হচ্ছে, যেটা জনগণের মাঝে। এবং মানুষ মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে শুরু করেছেন। এবং আরও কিছু কিছু ভাষ্যে আমরা জানতে পারি যে আমেরিকাও নাকি ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রাখছেন, এবং চীনও নাকি ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রাখছেন। চীন, আমেরিকা যদি ইউরোপও ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রাখছেন। এরা যদি আস্থা রাখে, এবং রাশিয়াও সম্ভবত আস্থা রাখবেন। আস্থা রাখেন না শুধু ভারত। তো ভারত দিয়ে আমাদের সব কিছু বিচার করলে হয় না। ভারতের অনেক কিছু এখন এই দেশে চলে না, চলবেও না। ভবিষ্যতে যতদিন যাবে মনে হচ্ছে ভারতের প্রভাব আরও কমে যাবে, এখানে শূন্যের কোটায় চলে আসবে ভারতের প্রভাব। তো সেটা ভারতে কী চায় না চায় সেটার উপর মানুষ এখন প্রাধান্য দিচ্ছে না। মানুষ বলছে যে ডক্টর ইউনূস সাহেব আরও কমপক্ষে 4 থেকে 5 বছর ক্ষমতায় থাক। এই মানুষের মধ্যে রাজনীতিবিদদের উপর, রাজনীতি দলের উপর আস্থাহীনতার একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আমার চ্যানেলটা না টেনে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটা পুরা ভিডিও আপনারা না টেনে দেখবেন আশা করি। বাংলাদেশের মানুষ কি রাজনীতিতে আর আগ্রহী নন? কেন ক্রমেই রাজনৈতিক দলগুলোর উপর আস্থা উঠে যাচ্ছে বাংলাদেশের মানুষের? 15 বছর টানা আওয়ামী শাসন আর তার আগে বিএনপির 1 দশকের রাজত্ব, এই দুই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মানুষ আসলে কি শিখলেন? প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সাধারণ মানুষ কেন রাজনীতিকদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন। আমরা আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব আওয়ামী লীগ বনাম বিএনপির রাজনৈতিক আদর্শ ও শাসনের ধরন, দুর্নীতি, গণতন্ত্র এবং উন্নয়ন ইস্যুতে ঠিক কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, এবং সাধারণ মানুষ এখন কি ভাবছেন, এই দুই দলের ভবিষ্যৎই বা কি। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের বিশ্লেষণে ঢোকা যাক। এবং প্রতিদিনকার মতো আজকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত জানাচ্ছি সাংবাদিক, আমার বন্ধু, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তুমি সবটাই শুনলে, এবং আমরা গত কয়েকদিন ধরে গভীরভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে পড়াশোনা করছিলাম, বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতি, পাল্টা বিবৃতি, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি, উপদেষ্টা পরিষদের যৌথ বিবৃতি, এবং বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম এবং আল জাজিরা, বিবিসি, আমাদের ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রায়
প্রথম পাতায় প্রধান শিরোনাম হিসেবে জায়গা পাচ্ছে বাংলাদেশের রাজনীতি। কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? রাজনৈতিক ব্যক্তিদের ওপর, বলা ভালো সোজা কথায় বাংলাদেশের রাজনীতিবিদদের ওপর বা রাজনীতির ওপর কেন সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, ভরসার জায়গায় কমে যাচ্ছে, এবং সেটার জন্যই কি এই মুহূর্তে ডাক্তার ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখছেন? তুমি কিভাবে দেখছো? তোমাকে যদি বলি তাহলে আমি বিষয়টি দুটো পার্টে বলবো, একটা হচ্ছে প্রথম পার্ট, একটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমি শুরু করব দ্বিতীয় পার্টটা দিয়ে, প্রথম পার্টটাতে পরে আসবো। দ্বিতীয় পার্টটা মানে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে, আমি 10 বছর বাদ দিই যদি, 81 সালের পর থেকে আজকে 2025, আমি 2024-এর 5ই আগস্ট অব্দি যদি আসি, বাংলাদেশের রাজনৈতিক পরম্পরা, বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকার পক্ষ যারাই চালিয়েছেন, এই পরম্পরার মধ্য থেকে একটা ফিটকিরি ব্যবহার করে, জানো, জলের ফিটকিরি দেয়, জল পরিষ্কার হয়। সেখান থেকে যে পরিবেশ বা পরিস্থিতি যেটা অনুধাবন আমি করেছি, আমার বয়স এখন 51, কিন্তু একটু কম বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার কারণে একটু তো পড়াশোনা কম বেশি করতে হয়। এই যে 80-81 সালের পর থেকে এই 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের ওপরে আমার মনে হয় সত্যজিৎ রায়ের একটা ছায়াছবি হীরক রাজার দেশের একটা ছায়া, একটা ক্লাইম্যাক্স পড়তে শুরু করেছে। এই হীরক রাজার দেশের ক্লাইম্যাক্স পড়তে থাকার কারণেই কিন্তু আজকে যে রাজা কাল সে ফকির, আজকে যে রাজা কাল সে বনবাসে, আজকে যে রাজা সে অন্য দেশে পলায়ন, আজকে যে রাজা সে বাথরুমে। আমি কি বোঝাতে পারলাম? পরিষ্কার বুঝতে পেরেছি। এবার প্রথম পর্বে যদি আসি, প্রথম পর্বের যদি তুমি ইতিহাস ঘাটো, বাংলাদেশ ভারতের মাটি থেকে, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ এটা ভাগ হয়েছে একটা রাজনীতির কারণে। আমি সেটাতে যাব না। রাজনীতির কারণে একটা দেশ ভাগ হয়ে গেল, কিছু মানুষ আলাদা হয়ে গেল, কিন্তু তারা যে ভাষায় কথা বলছে, দেশের সব মানুষই কিন্তু একটা ভাষায় কথা বলছে। সেখানে কি কোনো রাজনীতিকরণ ছিল না। শুধু আমি বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে, সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সব মানুষ মিলে কিন্তু আন্দোলন করে একটা দেশকে স্বাধীন করার একটা মন্ত্রে দীক্ষিত হয়েছিল। তাহলে সেই বাংলাদেশের মানুষরা কেন একটা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের উপরে সম্পূর্ণ ভরসা করবে? আর যদি ভরসা করেই থাকে, তারা তার প্রতিদান কি পাচ্ছে? হীরক রাজার দেশের গল্প, কেউ প্রথম পর্বে, কেউ দ্বিতীয় পর্বে, যার ফলশ্রুতি আমি বললাম যে 71-এর স্বাধীন, 81, 10 বছর বাদ দাও, তারপর থেকে 2024-এর 5ই আগস্ট তারা তার ফলটা পেয়েছে বলে আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষই, কে ঠিক আর কে বেঠিক, তারা ফিটকিরির মতন, বাংলাদেশের মানুষের আত্মা অনেকটা ফিটকিরির মতন, তারা বুঝতে পারে, তারা স্পেকুলেট করতে পারে যে কে আমাদেরকে এক্সপ্লয়েট করছে আর কে আমাদের এক্সপ্লয়েট করছে না। অনেক সময় চাপে পড়ে বলতে পারে না। তারপরে গণ-অভ্যুত্থান, তারপরে একটা নিরপেক্ষ মানুষের প্রতি তাদের একটা আস্থা। কেন? সেই মানুষটার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে যারা তার বিরোধী ছিল, যারা তার সপক্ষে ছিল, নানা রকম নানামুনি নানা মত, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝেছিল এই মানুষটাই আমাদেরকে সঠিকভাবে স্বচ্ছ নতুন বাংলাদেশ গড়ে দিতে পারবে, যেটা আমরা 71-এর শুরুতে পেয়েছিলাম। সব মানুষের লড়াইয়ে একটা পুরস্কার, একটা স্বাধীন বাংলাদেশ। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনূস কেন বিএনপিকে পাত্তা দিচ্ছেন না। আমি খুব সচেতনভাবে এই শব্দটি ব্যবহার করছি, পাত্তা দিচ্ছেন না। এটি একটি চালু বাংলা শব্দ, বা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু কেন দিচ্ছেন না এই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করতে চাই। এই কারণে, আপনারা যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখেন, ওয়ালে দেখেন বা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখেন, মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল এবং বুধবার প্রকাশিত দৈনিক যত সংবাদপত্র আছে, প্রায় সব সংবাদপত্রের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তাতে একটি শব্দ কমন, অর্থাৎ সকলেই এই শব্দটিকে শিরোনামে নিয়ে এসছে। সেটি হচ্ছে যে হতাশ। কারা হতাশ? না, বিএনপি হতাশ। কেন হতাশ? বিএনপি হতাশ এই জন্যে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তারা বিএনপির দাবি দেওয়ার ব্যাপারে কর্ণপাত করছেন না, এবং মূল দাবি যেটা, সেটি হচ্ছে যে ডিসেম্বর 2025-এর মধ্যে যে নির্বাচন করার দাবি বিএনপি তুলেছে, এবং তারা একটা রোড ম্যাপ চাইছে যে কবের মধ্যে নির্বাচনটি হবে, এই ব্যাপারে মোহাম্মদ ইউনূস নিরুত্তর। তিনি কোনো স্পষ্ট কিছু বলছেন না। বিএনপি যে এই দাবি প্রথম জানালো তা নয়,
প্রায় 5-6 মাস ধরে তারা এই একই দাবি লাগাতার ভাবে চালিয়ে যাচ্ছে এবং 3-4 দিন আগে যখন একটা রব উঠলো যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন, যে তিনি পেরে উঠছেন না, যে ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তখন বিএনপি নেতৃত্ব বলল যে তারা কিন্তু মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান না, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের পতন চান না, তারা কয়েকজন উপদেষ্টাকে সরালে ভালো হয়, এইটা তাদের দাবি। এবং তারা মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলেও এসছে, আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, সায় আছে, আপনি থাকুন। এখন এই যে সমর্থন বা পাশে থাকার বার্তা, এর বিনিময়ে বিএনপি কি পেল, এই ব্যাপারটা কিন্তু তাদের দলের নিচুতলার নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা বিএনপি করেন না, তাদেরও কিন্তু সকলের প্রশ্ন যে বিএনপি যে এইভাবে মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে, তার বিনিময়ে তারা কি পাচ্ছে। তার কারণ প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিএনপি নেতৃত্বের বক্তব্য থেকেই আসছে যে প্রাপ্তিতে তারা হচ্ছে শূন্য। কেন আমি কথাটি বলছি শূন্য? এই জন্যে যে গণ অভ্যুত্থানের সময় যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নানাবিধ দাবি দাওয়া করতে করতে তারপরে তারা এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছিল যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তেমনি বিএনপিও তার অনেক দাবি দাওয়ার মধ্য থেকে এখন যে এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর এই এক দফা দাবিটাই তারা ইউনূস সরকারের কাছ থেকে আদায় করতে পারছে না। তাই শুধু নয়, মোহাম্মদ ইউনূস অনেক কথা বলছেন কিন্তু এই বিএনপির দাবিটি সম্পর্কে তিনি কিছু বলছেন না। আমি যে কারণেই বলেছি যে ইউনূস বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে তিনি কোনো পাত্তাই দিচ্ছেন না। ইউনূস নিজে কোনো রাজনীতিবিদ নন, তিনি রাজনীতির বৃত্তের বাইরের মানুষ, দলীয় রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি বাংলাদেশের এইরকম একটি প্রথম সারির দল, 3বারের সাবেক শাসক দল, সেই দলকে কিন্তু লেজে খেলাচ্ছেন। এবং তার ফলে যেটা হচ্ছে যে অন্য ছোট দলগুলিও তারাও কেউ সাহস করে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা ভাবতে পারছে না। মাঠে ময়দানে পদক্ষেপ বলতে মাঠে ময়দানে নামা। তার কারণ আওয়ামী লীগকে তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে আওয়ামী লীগ যে সক্রিয়তাটা ছিল সেটাও খানিকটা কমে গিয়েছে। ফলে যে রাজনৈতিক শূন্যতাটি তৈরি হয়েছে সেটা পূরণ করার মূল দায়িত্বটা ছিল বিএনপির। যে সরকারের অপকর্ম সেগুলিকে এক্সপোজ করা, দাবি আদায় করা, এটাই হচ্ছে এখন সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে এটাই বিএনপির সবচেয়ে বড় কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু তারা কি সেই কাজটি করছে? তারা সেটা করছে বলে মনে হয় না। তার কারণ তারা অনেকবার হুমকি দিয়েছে যে ঈদের পরেই হবে, অমুকটার পর ওই হবে, উৎসবের পরে এই হবে, গরমের পর ওই হবে, বৃষ্টি নামলে এই হবে, কিন্তু তারা কোনো কিছু করছে না, বড় কোনো কিছু করছে না। আমি যখন এই ভিডিওটি করছি তার কয়েক ঘন্টা আগে ঢাকায় একটা সমাবেশ হয়েছে, তারুণ্যের সমাবেশ। এই ধরনের সমাবেশ মাঝে মধ্যেই বিএনপি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ার মতো অবস্থায় তারা নেই বা তারা করছে না। দৃশ্যত এটা একেবারে স্পষ্ট যে সরকারকে এম্বারাস করা, অর্থাৎ মোহাম্মদ ইউনূস বলতে বাধ্য হন যে না আমি পারছি না, আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছি, এইরকমটি পরিস্থিতি বিএনপি কিন্তু তৈরি করতে পারেনি, বা এমনও হতে পারে করেনি, চায় না। সঠিক কি সেই বিশ্লেষণগুলি আমি খানিকটা আপনাদের সামনে করার চেষ্টা করব। বাংলায় একটা বাগধারা আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা আমি জাস্ট বোঝানোর জন্যই বলা। মোল্লা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কাউকে অসম্মান করা নয়, তাদের শিক্ষা, তাদের ধর্মীয় জ্ঞান এগুলোকে সম্মান করেই আমি বাগধারাটি ব্যবহার করা, জাস্ট বোঝানোর জন্য যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বাংলায় একটি বাগধারা আছে। বিএনপির দৌড় কতটা এটা মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছেন। তার ফলে
এই যে রাজনৈতিক শূন্যতা, এই শূন্যতা ভরাট করার জন্য বিএনপি যে মূর্তি ধারণ করতে পারতো, তারা সেটা পারছে না। তার একটি কারণ আমি আপনাদের বলছিলাম যে আন্দোলন বিমুখ তাদের রাজনীতি। অর্থাৎ তারা নিয়মিত সাংবাদিক বৈঠক করেন, তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়াল সমাবেশে ভাষণ দেন, কিন্তু মাঠে ময়দানে মানুষকে পাশে নিয়ে যে রাজনীতি এবং যে সরকার বিরোধী আন্দোলন, সেইটা তারা কিন্তু করতে পারছে না, বা বলা ভালো করছেও না। এবং তার ফলেই এখন পরিস্থিতিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মোহাম্মদ ইউনূসের সরকার একটি অনির্বাচিত অদলীয় সরকার, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারা এইভাবে এইরকম একটি প্রথম সারির রাজনৈতিক দলকে প্রায় ধুচ্ছাই করতে পারছেন। তার একটি কারণ আমি আন্দোলনের কথা বলেছি। 2 নম্বর কারণটি হচ্ছে যে হাসিনা সরকারের পতনের জন্য বিএনপি একটা সময় পর্যন্ত যে ইউরোপ আমেরিকা, এই যে দুটি শক্তি, অর্থাৎ যে বিদেশি শক্তির ওপর তাদের যে নির্ভরতা ছিল, হাসিনা সরকারের বিরুদ্ধে তারা গাদা নিয়মিত তারা নানান ধরনের অভিযোগ নিয়ে হাজির হতো ঢাকার মার্কিন দূতাবাসে, ব্রিটিশ দূতাবাসে। এই যে নানাবিধ রাজনীতি তারা করেছে, আজকে দেখা যাচ্ছে যে তাদের সেই বিদেশি মিত্ররা, তারাও কিন্তু এখনো পর্যন্ত অন্তত দৃশ্যত এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেই যে তারা ইউনূস সরকারকে চলে যেতে বলছে, বা ইউনূস সরকারের ওপর বিএনপি সুরে চাপ তৈরি করছে যে আপনি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করে চলে যান। এরকম কোনো কথা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে না, ইউরোপীয় ইউনিয়ন কেউ বলছে না। সবাই অবাধ নির্বাচনের কথা বলছে, কেউ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও বলছে, কিন্তু বিএনপির দাবির সঙ্গে কেউ সুর মেলাচ্ছে না। অর্থাৎ বিএনপির বিদেশি মিত্ররা, তারাও এই মুহূর্তে বিএনপির পাশে নেই। 3 নম্বর কারণটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে যে এই যে 10 মাস অন্তর্বর্তী সরকারের, এই 10 মাস ধরে বিএনপি তারা যে সুবিধাগুলি এই সরকারের সময়ে আদায় করে নিল, তার ফলে তাদের সেই নৈতিক জায়গাটাও তারা হারিয়ে ফেলেছে যে এই সরকারের সঙ্গে একেবারে লম্ফজম্প করা, এই সরকারের পতনের জন্য ময়দানে নেমে পড়া এবং সরকারকে বাধ্য করা যে নির্বাচন ঘোষণা করতে হবে, এটা তারা পারছে না। তার অনেকগুলি কারণ, 1, 2, 3, 4 করে আমি কয়েকটি কারণ বলি। বিভিন্ন সূত্রে আপনারা হয়তো এগুলো, আমি কোনো নতুন কথা বলছি না, সবই আপনাদের হয়তো জানা। যেমন খালেদা জিয়ার মুক্তি, এটা খুবই জরুরি ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি অসুস্থ, তাকে বিদেশে পাঠানো, চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দেওয়া অবশ্যই সঠিক কাজ। কিন্তু খালেদা জিয়ার মুক্তিটি যেভাবে হয়েছে, সেটা কি খুব আইনি, বৈধ, নৈতিক? অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হলো, আর পরদিনই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ি চলে গেলেন, এটা কি বৈধ? আজকে বুধবার আরো একটা মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তারেক জিয়া। মামলার বোঝা থেকে কেউ নিষ্কৃতি পাক, এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে গুরুতর মামলা সব ছিল, সেগুলি যেভাবে একেবারে প্রায় জানাই যাচ্ছিল যে কি রায় হতে যাচ্ছে, এই যে আইনের নামে যে বেআইনি কাজ, এই যে সুবিধাগুলি বিএনপি নিল, তারেক জিয়া, তার স্ত্রী বিরুদ্ধে মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, সেই মামলা প্রত্যাহারের পদ্ধতিগুলি, সেগুলো কি আইনি, সেগুলো কি সাংবিধানিক? এখন এই সুবিধাগুলো তো বিএনপি নিয়েছে। বিএনপি আরো কি কি সুবিধা নিয়েছে আমি আরো কয়েকটা আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্রেনেড হামলার কথা আপনারা খুবই জানেন যে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। সেই ঘটনাতে তারেক জিয়া সহ বিএনপির যে নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীরা, তাদের সবাইকে আদালত মুক্তি দিয়ে দিল। অর্থাৎ বিচারের নামে যে নির্বিচারে আইন ভঙ্গ হচ্ছে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সুবিধা কারা পাচ্ছে? সবচেয়ে বড় সুবিধা প্রাপক কিন্তু বিএনপি। আমি একটি বিষয় বলি, এদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, কিন্তু একেবারে তাকে নির্দোষ ঘোষণা করে দেওয়া, এটাও কিন্তু অবাক করা ঘটনা। ফলে বিচারালয় কিভাবে চলছে, কার নির্দেশে চলছে, কাদের সুবিধার্থে চলছে, এ প্রশ্ন ওটা স্বাভাবিক।
সারা দেশে কয়েক হাজার মামলা থেকে কিন্তু বিএনপি নেতারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। আজকে এই বুধবার আসিফ নজরুল, যিনি বাংলাদেশের আইন উপদেষ্টা, তিনি ফেসবুকে একটা লম্বা পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেছেন যে শুধু বিএনপি প্রায় 16,000 মামলা কাগজপত্র সরকারের কাছে জমা করেছে, যে মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আসিফ নজরুল জানিয়েছেন যে প্রায় 11,000-এর বেশি মামলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে সেগুলি প্রক্রিয়ার মধ্যে আছে, সেগুলি সবই প্রত্যাহারিত হয়ে যাবে। এখন এই সুবিধা তো বিএনপি পাচ্ছে। ধরেই নেওয়া যায় যে 11,000 যে মামলাগুলির নিষ্পত্তি হয়েছে এবং সরকার প্রত্যাহার করে নেবে, তার মধ্যে 10,000 মামলা অন্তত বিএনপির মামলা, অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা এই সুবিধাগুলি পাবেন। আমি বলি যে শিক্ষাঙ্গন, সরকারের বিভিন্ন পদ, শিক্ষা প্রতিষ্ঠান, উপাচার্য, থানা, পুলিশ, সর্বত্র বিএনপির অনুগামী, বিএনপির পন্থী এই সমস্ত লোকজনদের যেভাবে বসানো হলো গত 9-10 মাসে, এই সুবিধাগুলি যদি একটা রাজনৈতিক দল নেয়, তাহলে কোন নৈতিক অধিকারে তারা সরকারের উপর এমন চাপ তৈরি করতে পারে, যেখানে তারা সরকারের মুখ থেকে আদায় করতে পারে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? এটা কঠিন। আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের বলি। আপনারা হয়তো, আমি আগে আপনাদের বলেছি যে আমি খুব নতুন কথা কিছু বলছি তা নয়, আপনারা জানেন। আমি জাস্ট আলোচনার জন্য বিষয়গুলিকে একটু ধরিয়ে দিচ্ছি। ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে এই মুহূর্তে একটা লড়াই চলছে, কিন্তু চট্টগ্রামের মেয়র পদে বিএনপি ফিরে এসছে। আপনারা এরকম দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু বিএনপি খুব নিরাপদে তারা জায়গা পেয়ে যাচ্ছে। এবং নির্বাচন কমিশন, এটাও জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি একটি ঘরোয়া বৈঠকে এই কথা বলেছেন যে নির্বাচন কমিশনটা যেভাবে গঠিত হয়েছে, তাতে সেটা বিএনপির রাজনৈতিক অফিসে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের সময় যে কথাটা বলা হতো যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের এক্সটেন্ডেড পার্টি অফিস, এই মুহূর্তে বিএনপির এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে গেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এইরকম একটা আলোচনা বাংলাদেশের রাজনৈতিক মহলে, প্রশাসনিক মহলে আছে। ফলে বিএনপি তারা এই সুবিধাগুলি, অন্তত আমি বলতে পারি যে এই 10 মাসে 15টি গুরুত্বপূর্ণ এইরকম বড় সুবিধা তারা এই সরকারকে ক্ষমতায় রেখে আদায় করেছে, ভোগ করছে। যেমন ধরা যাক, নিচু তলায় যে চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ এবং আরো নানাবিধ কর্মকাণ্ড যা কিছু হচ্ছে, এগুলির একটা বড় অংশের লোক বা সমর্থক কিন্তু বিএনপি নেতা কর্মী। কিন্তু তাদের বিরুদ্ধে বাংলাদেশের তথাকথিত যৌথ বাহিনী তারা কিন্তু কোনো কঠোর পদক্ষেপ এখনো পর্যন্ত করেনি। সব থানায় মামলা হয়ে আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে, কিন্তু থানা থেকে পুলিশ তাদেরকে গিয়ে গ্রেপ্তার করছে না। তার কারণ বিএনপি এই সুবিধাগুলি নিয়েছে। সরকারও ওই জন্যই জানে যে বিএনপি যদি খুব বেশি ফোঁস করে, তাহলে সরকারের হাতেও অস্ত্র তারা আছে। অর্থাৎ বিভিন্ন থানায় যে মামলাগুলি হয়ে আছে, তখন বিএনপির এই লোকগুলিকে তারা ধরার চেষ্টা করবে। আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব কেন ইউনূস রোডম্যাপ ঘোষণা করছেন না। শুধু সংক্ষেপে আপনাদের বলি যে নির্বাচন তখনই হবে যখন জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী এরা একটা সম্মানজনক আসন পেতে পারে। বিএনপি হয়তো বেশি পাবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে নির্বাচনের ফল কি হবে বলা মুশকিল। বিএনপি সরকার গড়বে একথা তখন কিন্তু আগাম জোর দিয়ে বলা যাবে না। কিন্তু যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়, হয়তো বিএনপি আসবে। কিন্তু এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে জামাত এবং এনসিপিও একটা ভালো অবস্থা নিয়ে ফেরে, যাতে তারা সবসময় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। মোহাম্মদ ইউনূস মূলত সেই কারণেই নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলছেন না। তিনি যেদিন গোয়েন্দাদের কাছ থেকে এই রিপোর্টটা পেয়ে যাবেন যে ময়দানে এখন এনসিপি এবং জামাত যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় এসছে, সেদিন তিনি নির্বাচন ঘোষণা করলেও করতে পারেন। নমস্কার। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।